ভিডিও শুরুতেই বলতে চাই কনগ্রাচুলেশনস মারু পম্পম নতুন জমি কেনার জন্য। কনগ্রাচুলেশনস মারু পম্পম নতুন জমি কেনার জন্য। আমরা এই পৃথিবীর বুকে যারা যারা আছি প্রত্যেকে হচ্ছে উদ্বাস্তু। আমরা সবাই সরকারি জমি দখল করে নিয়ে তারপরে বাড়িঘর করে থাকছি। কেন বললাম এই কথাটা? চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। মারুর ভিডিও দেখলাম এবং সেখানে ও সুখবর, ফাইনালি আজকে সুখবর দেবে বলেছিল, তাই ফাইনালি ও সুখবর এলো, ওরা জমি কিনে ফেলেছে, এবার বাড়ি করবে। একটা মানুষ নিজের ক্ষমতায় কিছু করছে, সেটা খুব সামান্য হোক বা বিশাল কিছু হোক, এটা একটা অনেক বড় প্রাপ্তি আমাদের জীবনে। সত্যি কথাই যে কেউ একটা বাড়ি করছে, বাড়ির স্বপ্ন আমাদের প্রত্যেকের থাকে, সেটা টিনের হোক কিংবা বিশাল বড় কোনো রাজপ্রাসাদ হোক, প্রত্যেকের একটা স্বপ্ন থাকে আমার নিজস্ব একটা ভিটে হবে, আমার নিজস্ব একটা জমি হবে। সত্যি কথাই। তো এই যে ভিডিওর শুরুতে আমি কনগ্রাচুলেট জানালাম ওকে এবং ওর জমিটা কেনার জন্য। আমি বললাম আমরা সবাই উদ্বাস্তু। কেন বললাম জানি অনেকের অনেক মতামত থাকবে, অনেক মানুষ এসে এখানে নেগেটিভ কমেন্ট করবে, তারপরেও বলবো ভিডিওটা পুরো দেখবে, তারপরে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে রাখবে। এই যে টাইটেলে লিখেছে যে জমি কিনলাম, জমি কিনেছি, যদিও বা পম্পম বলে দিয়েছে যে এই জমি কিনা টাইটেলটা লিখেছি এই বলে কেউ খারাপ কিছু ভেবো না, কারণ আমার বাবা কিন্তু এই জমিটা কিনেছে। তা বলি কি পম্পম, আমার বাবাও কিন্তু জমি কিনেই বাড়িঘর করেছে। মানে আমার বাবা একা নয়, পৃথিবীর সমস্ত মানুষের বাবা মায়েরাই জমি জায়গা কিনেই বাড়িঘর করে। আমার শ্বশুরমশাই তাই করেছে। আমার মনে হয় আমার ক্যামেরার ওপাশে যারা আছে তাদের প্রত্যেকের সবারই সমান সেম জিনিসটা। কিন্তু তারপরেও কি বললি, জমি কেনা হয়ে গেছে। আরে জমিটা তো কিনেছি, দেখো বাবার সম্পত্তি ছেলে পাবে বা মেয়ে পাবে, এটা ন্যাচারাল। আমরা কিসের জন্য করি, মানে আমরা চলে যখন যাব, মরে যখন যাব, নিয়ে যাব, কিচ্ছু নিয়ে যাবো না, সব পড়ে থাকবে। কে ভোগ করবে? আমার পরবর্তী জেনারেশন, মানে আমার ক্ষেত্রে আমার মেয়ে, তোমাদের ক্ষেত্রে তোমাদের পরবর্তী জেনারেশন। এটা একটা নর্মাল ব্যাপার, সিম্পল ব্যাপার, এটা হয়ে আসছে, মানে সেই যুগ যুগান্ত ধরে এই একই প্রসেসেই চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, যদিও আমার হাজবেন্ড কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, কারণ আমরা কিন্তু আমার শ্বশুরবাড়ি কোনো কিছু নিয়ে নিই, জানোই, যার কারণে আমি ভাড়া থাকি আজকে এতগুলো বছর ধরে। আমার শ্বশুরবাড়ি কিন্তু শ্বশুরবাড়ির জায়গাতেই আছে, সেই গল্প হচ্ছে আলাদা, সেই কথা বলতে চাই না। যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে সবাই তাই করে, আমার বাবার সম্পত্তি আমার ভাই ভোগ করবে, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার। তারপরেও আমি বলছি যে আমরা কি উদ্বাস্তু? মানে এমন ভাবে টাইটেলটা লেখার মানেটা কি? কি মানেটা? বাবার জায়গাতে আমি বাড়ি করছি, এটা মানে সবাই তাই করে, সবাই সেটাই করে। হয় কেউ বাড়ি করে, তা না হলে কারো বাড়িঘর থাকলে, মানে বাবার বাড়িঘর থাকলে সেটাই আমরা মডিফাই করি কিংবা সেখানে আমরা থাকি। টাইটেলটা এমন ভাবে দিয়েছে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। এমনিতেই আমরা সবাই চাতক পাখির মতো তাকিয়েছিলাম। মারু আজকে গুড নিউজ দেবে, মারু গুড নিউজ দেবে, সেই গুড নিউজের জন্য আমরা চাতক পাখির মতো তাকিয়েছিলাম কখন মারু গুড নিউজ দেবে। ফাইনালি গুড নিউজ আসলো এবং টাইটেল আর থাম্বনেইলে ধামাকা করে খেলে দিল জমি কিনেছি। সবাই উপচি খেয়ে গিয়ে পড়বে জমি কিনেছি। এটা হচ্ছে ক্লিকবেট খেলা। এই ধরনের ক্লিকবেট খেলা মানুষের ইমোশন নিয়ে খেলা ছাড়া আর কিচ্ছু নয়। না, আমি এটা দিয়েছি যে আমি জমি কিনেছি সেটার জন্য আমি বলছি না, কিন্তু এই যে এতগুলো দিন ধরে মানুষের ইমোশন নিয়ে যে খেললো, সেটা আর কি হবে? আমি তোমাদের 3-4 দিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলে দিয়েছিলাম মারুর প্রেগনেন্সি নিয়ে বেশ কিছু কথা। তো আজকে আমার কথার সঙ্গে মিললো কিনা তোমরা একটু নিজেরাই কমেন্ট সেকশনে বলে যেও। যাই হোক, আমার এবার একটা প্রশ্ন মারু পম্পমের কাছে, বিশেষ করে মারুর কাছে, যে বাড়ি করবি মানে জমি কিনেছিস বাড়ি করবি বলেই কি তুই মানে অসুস্থ হয়ে পড়েছিলি? বাড়ি করবি বলে তোকে ওষুধ খেতে হচ্ছিল, ফল খেতে হচ্ছিল, মানে কোনো কাজ করতে পারছিলি না, তোর হাজবেন্ড তোকে হেল্প করছিল, তোর হাজবেন্ড রান্না করে তোকে খাওয়াচ্ছিল, বাড়ি করবি বলেই কি মানে তুই মানে তোর শরীরটা খুব খারাপ হয়ে পড়ছিল? মানে বুঝলাম না বাড়ি করার সাথে অসুস্থতার কি খবর, এটাই আমি বুঝতে পারলাম না। সত্যি বন্ধুরা, মাঝে মাঝে এদের এদের এই ধরনের ব্লগারদের মানে অ্যাক্টিভিটিস দেখে কোথাও গিয়ে শকড হলেও কম বলা হবে যে আমরা শকড। একটা মানুষ বাড়ি করছে, এটা খুব আনন্দের ব্যাপার, রিয়েলি বলছি, ভেতর থেকে ভীষণ আনন্দ হচ্ছে। সেইটা মানে বাবার জায়গাতেই করুক বা নিজে কিনে করুক, যেটাই করুক। তবে একটা কথা কিন্তু ঠিক বলেছে যে জায়গার যা দাম এখন আর কি, মেন রোডের ওপরে জায়গা কেনাটা খুব ডিফিকাল্ট। পারবো না কেন, হয়তো পারতাম, এই হয়তো পারতে পারতে 10 বছর কেটে যেত, সেই 10 বছরে জায়গার দাম আরো 4 গুণ হয়ে যেত। এটা একদম সত্যি কথা বলছি, কারণ গত বছর 2024-এ আমি নিজে একটা জমি নিয়েছি। আমি যেখানে থাকি মেন রোডের ওপর, একদম যশোর রোডের ওপর, তোমরা জানো আমি রেন্টে আছি। তো এখান থেকে আমি যে প্লটটা নিয়েছি সেটা মিনিট দেড়েকের রাস্তা লাগে, আর আমার প্লটটা থেকে মেন রোডে আসতে 1 মিনিটও হয়তো সময় লাগবে না। কারণ
কারণ আমি মেন রোডের ওপরে জায়গা নিতে পারিনি, এতটাই দাম। তারপরেও আমি যে প্লটটা নিয়েছি মেন রোড থেকে, মেন রোড লাগোয়া যে গলি হয় সেই গলিতে ঢুকে, ওই যে বললাম 1 মিনিটও পুরো লাগবে না আমার জায়গা থেকে একদম মেন যশোর রোডটা, সেই রোডে আসতে আর কি। তো সেইখানে আমি জায়গা নিয়েছি, তাই যে সেই জায়গার দাম আমি যা দিয়ে নিয়েছিলাম, আমি 2 কাঠা নিয়েছি, 11 করে আমি কিনেছিলাম। আজকের ডেটে ওই জায়গাটা মানে পরিবেশটা এতটাই ভালো যে ওই জায়গাটার জন্য অনেক মানুষই বলছে জায়গাটা, আমি যেহেতু বাড়ি এখনো শুরু করছি না তো সেই জন্য বলছে জায়গাটা যদি আমি ছেড়ে দিই, এখন এই জাস্ট 1 বছরে ওইখানে ওই 1 কাঠা জায়গার দাম 15 করে হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো মেন রোডের ওপরে জায়গার দামটা কি পরিমাণে, যেটা আমার পক্ষে পসিবল না, আমাদের পক্ষে পসিবল হয়নি বলে নিতে পারিনি। তো সত্যি এখন জায়গার দাম প্রচুর। তো সেইখানে জায়গা যদি আমার থাকে তাহলে কেন কষ্ট করে উপার্জন করা পয়সা এইভাবে ইনভেস্ট করে জায়গা কিনে তারপরে বাড়ি করতে হবে? কারণ একটা জায়গা কিনে বাড়ি করা কিন্তু চারটিখানি কথা না। একটা জায়গার পেছনে 25 লাখ ইনভেস্ট করলাম, তারপরে বাড়ির পেছনে সেই পরিমাণ টাকা ইনভেস্ট করে একটা বাড়ি কিন্তু করতে হয়। যে এবার বাড়িটা হচ্ছে যার যার নিজস্ব চয়েসের ওপরে, কেউ 25 দিয়েও করতে পারে, কেউ 1 কোটি দিয়েও করতে পারে, আবার কেউ 5 লাখও করতে পারে, সেটা কথা নয়, কিন্তু তার পেছনে তো একটা খরচা আছে। তো এই টাকাটা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে সারা জীবন ধরে আর্নিং করা একটা ইনকাম, যেটা দিয়ে আমাদের একটা স্বপ্ন থাকে আমাদের নিজস্ব একটা বাড়িঘর হবে, এটা সত্যি কথাই। কিন্তু এই ধরনের টাইটেল আর থাম্বনেল যারা খেলে, এই খেলার মানে হলো গিয়ে তারা শুধু নিজেদেরকে ছোট করলে তাই নয়, নিজের বাবা, যে বাবা কষ্ট করে জায়গা সম্পত্তি করে তার সন্তানদের জন্যই, সেই বাবাকেও কোথাও গিয়ে মানে ছোট করলে। যদিও পরে বলে দিয়েছে পম্পম যেটা কিন্তু আমার বাবা কিনেছে, সব বাবা মাই কেনে, সব বাবারা কিনেই, মানে কেউ কিন্তু ওই উদ্বাস্তুর মতো এসে ওঠেন। হ্যাঁ, এবার বাবার বাবা যদি রেখে যেত সেটা আলাদা, হয়তো বাবার ভিটেতে বাবা থাকছে, বাবা পরে গিয়ে ওই প্রপার্টিটা নিয়েছে, এটা কি হয় না? এটা হয় না। আমার বাবাও নিজের বাবার সম্পত্তির মধ্যে বাড়িঘর করেনি। আমার বাবা যেহেতু বাংলাদেশে, আমার বাবার মানে জন্ম হয়েছে, আমার বাবার বাড়ি ছিল বাংলাদেশে, তো সেইখানে আমার বাবা এখানে আসার পর আমার বাবা নিজে আলাদা করে জায়গা কিনেছে, আমার জেঠু নিজে আলাদা করে জায়গা কিনেছে। তো তাই জন্য কি হয়েছে? তাই জন্য কি আমার ভাই বলবে জমি কিনে আমি বাড়ি করলাম? কখনোই নয়। আমার বাবার যেটা সেটা পরবর্তীতে আমার ভাই পাবে, অন্য কেউ তো পাবে না, কে নেবে আর ওটা? তো এইভাবে না বললেও কি হতো না যে আমরা ফাইনালি আমরা বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছি, এই দেখো তোমাদের সঙ্গে জমিটা শেয়ার করছি। তাহলে আমার মনে হয় জিনিসটা আরো অনেক বেশি মার্জিত হতো, যেটা এদের কাছ থেকে আশা করা যায় না। যদি আশা করাই যেত এক বাড়ি করবে যেটা কিনা ওরা ডিসাইড করেছে, তার জন্য মানে মারু বলতে পারছে না মারু কেন অসুস্থ, বলবে কয়েকদিন পরে। বলছি কি মারু আজকে তোর অসুস্থতার খবরটা কিন্তু এখনো আসলো না। তুই যে বললি সবাই তোকে যখন জিজ্ঞেস করছিল, বিশেষ করে লাইভে যেদিন লাইভ করেছিলি, তোকে সবাই জিজ্ঞেস করেছিল তুমি কি প্রেগনেন্ট, তোমাদের কোলে কেউ আসবে, কি হয়েছে জানাও, তখন কিন্তু তুই বলেছিলি 3-4 দিন অপেক্ষা করো বলবো। তো বলি এই বাড়ি করবি বলে তুই অসুস্থ হয়ে পড়েছিলি, বাড়ি করবি বলে তোকে ডাক্তার দেখাতে হয়েছে, বাড়ি করবি বলে তোকে টাইম মতো মেডিসিন নিতে হচ্ছে, বাড়ি করবি বলে তোকে ফল খেতে হচ্ছে, বাড়ি করবি বলে চিকেন মাটন মানে এই খাবারগুলো তোকে বেশি বেশি পরিমাণে খেতে হচ্ছে। তাহলে যে সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট করেছিল যে তুমি তো শুধু খাও, মানে হাতির মতো শুধু খাও আর কি, তাহলে তুমি অসুস্থ হবে না, তো তাদেরকে সেদিন টাকাস উত্তরটা কেন দিয়েছিলি? কেন সেদিন বলেছিলি সেই ভিউয়ার্সদেরকে যে আমার পয়সায় আমি খাই, আমার ঘরে বসে আমি খাই, এরপরে এই কমেন্ট করলে আমি তোমাদেরকে ব্লক করে দেবো? তোমাদের এত বড় স্পর্ধা আসে কোথা থেকে যে আমাকে এই ধরনের কমেন্ট করে? কেন রে ভাই, তোদের এত বড় স্পর্ধা আসে কোথা থেকে? তোরা এখানে ফিজিক্যালি এমন অ্যাক্টিভিটিস দেখালি যাতে মানুষ ভাবলো, যাদের দৌলাতে তোদের আজকে এই বাড়ি করাটা সাকসেস হবে, সেই মানুষগুলো ভাবলো যে তুই প্রেগনেন্ট, তোর লাইফে কেউ নতুন কেউ আসছে, তোদের জীবনে নতুন অতিথি আসছে, ওপরওয়ালার ডেট তোদের জীবনে আসছে। তো সে তো সেই রকম অ্যাক্টিভিটিস কেন তৈরি করলি? ড্রামা, সিম্পাথি দিয়ে কদিন ধরে রাখতে পারবি? এই যে কালকেও একটা বড় ক্লিকবেট খেলি, শ্বশুর বাড়িতে আসলাম ফাইনালি তোমাদেরকে জানাবো কালকে কি হয়েছে, তারপরেও আজকেও ক্লিকবেট খেললি। এই দেখ মানুষ মানে তীর্থের কাকের মতো তাকিয়ে বসে থাকলো, কত পার্সেন্ট মানুষ তাকিয়ে বসেছিল, ভিউজের পরিমাণ দেখেছিস তো? এত ক্লিকবেট খেলেও ভিউজটা কিন্তু তুলতে পারলি না, সেই গিয়ে 50,000-এ হিট করতে পারবি? তোর এই ভিডিওটা জানি না, সবে আজকে দিয়েছিস, জানি না এই ভিডিও লাখেও যেতে পারে, 50,000-ও যেতে পারে, আবার এমন হতে পারে 20,000-এ থেমে গেল, এমনও হতে পারে। তো মানুষ না তোদের এই এক্সট্রা অর্ডিনারি মানে এই ধর যে ন্যাকামিগুলো, মানে মানুষকে বোকা বানানোর যে ন্যাকামিগুলো, এইগুলো মানুষ ধরে ফেলেছে। আমি বুঝতে পারলাম না ভাই, আমি একটা বাড়ি করব, এটা সব থেকে বড় আনন্দের খবর, মানে আমরা জীবনে এরকমটাই চেয়ে থাকি। তো সেইখানে সেই জিনিসটা আমি সাসপেনশনে রাখতেই পারি, আমি সময় মতো ডিক্লেয়ার করব, সেটার জন্য
আমি অসুস্থ, ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছে তাহলে তুমি কেন কাজ করতে পারছো না, কেন তোমার মানে ফল খেতে হচ্ছে, কেন তোমার মাথা ঘুরাচ্ছে, কেন তুমি কোনো সবকিছুতে তোমার গন্ধ আসছে, কেন কি কারণে, তার মানে কি তুমি কনসিভ করেছো? সেইখানে তাদেরকে উত্তর না দিয়ে বলছে তোমাদেরকে কয়েকদিন পরে জানাবো, কয়েকদিন পরে, মানে বাড়ি করলে পরে বোধহয় এরকম হয়, মানে খাবারে গন্ধ আসা, বমি আসা, মানে মাথা ঘুরানো, এই ধরনের জিনিস কি আসে? মানে আমি বুঝতে পারলাম না ভাই, এটার সাথে এই লজিকটা কোথা থেকে মানে এক হলো। বলেছি না সব কটা তোরা ছাপড়ি, তোরা সব কটা, মানে যে কটা তোরা তোদের পিড়িত এখানে দেখিয়ে গেছিস প্রত্যেকটা তোরা ছাপড়ি, তোদের কারো কোনো কালচারই নেই। না তুই বাড়ি করছিস, এটার জন্য ভীষণ ভেতর থেকে প্রচন্ড মানে আনন্দ হচ্ছে, বিশ্বাস কর। কেউ যদি কিছু করতে পারে না প্রচন্ডই আনন্দ হয়, কারণ বুঝি যারা ভাড়া থাকে একমাত্র তারাই বোঝে ভাড়া থাকার যন্ত্রণাটা কি। হ্যাঁ তুই যে কদিন তুই 7 মাস বিয়ে হয়েছে 7 মাস ধরে আছিস, আমি বহু বছর, আমি 12 বছর ধরে ভাড়া আছি, 12টা বছর ধরে আমি ভাড়া থাকি, তারপরেও আমি বলবো আমি বুঝি যে মানুষ মানে ভাড়া ঠেকে থাকে, পসিবল যখন তার পক্ষে হয় না তখন ঠেকে থাকে, তার চাইতে একটা ভাঙা কুড়ে ঘর হোক তবু নিজের বাড়ি হোক, এটা আমি মনে করি। আর এই নিজের বাড়িটা চাই বলেই কোনোদিনও আমি কোয়ার্টারেও যাইনি, কোনোদিনও আমি আমার নিজস্ব ফ্ল্যাটেও গিয়ে শিফট হইনি, কারণ আমি চাই আমার নিজের একটা বাড়ি হোক। কারণ ছোটবেলা থেকে জন্ম থেকে নিজের বাড়ি, বিয়েও হয়েছে নিজের বাড়ি, এরকম ভাবে আটকা আবদ্ধ পরিবেশে থাকিনি তো, ভালো লাগে না। নিজের একটা বাড়ির স্বাধীনতাই আলাদা, যদিও ভাড়া বাড়ি নিজের মতো একাই পুরো বাড়িটাতে থাকি, তারপরেও সেটা ভাড়া বাড়ি অনেক কিছু ভাবতে হয়, এটা এখানে করা যাবে তো, ওটা ওখানে করা যাবে না, এটা অন্যের বাড়ি, তার কথা অনুযায়ী চলতে হয়। নিজের বাড়ি হলে সেটা হয় না, এটা আমি বহু বছর ধরে ফেস করে আসছি, তাই আমি জানি। তাই মন থেকে চাই বাড়িটা খুব তাড়াতাড়ি কর, সেই বাড়িটা যেমনই হোক। বাড়ি মানে রাজপ্রাসাদ হতে হবে এমন নয়, বাড়ি মানে আমার শান্তির জায়গা, শান্তির নীড়, সেটা হোক, কিন্তু তার সঙ্গে মানুষকে বোকা বানাস না। এর আগের দিনের ভিডিওতেই বলে রেখেছিলাম যে যখন দেখবো যে এটার উত্তরটা নেগেটিভ আসছে, তার মানে আমি ঠিকঠাকই মানে অ্যানালাইসিস করেছিলাম, তখন গিয়ে সমস্ত কিছু ট্রান্সলেট করে 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 দিয়ে গিয়ে বলবো। যাই হোক, মারু ফাইনালি বাড়ি করছে, মারু কিন্তু প্রেগনেন্ট হয়নি, তোমাদেরকে বোকা বাড়িয়েছে, ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, তোমাদেরকে অসুস্থতার ভান করেছে। অ্যাকচুয়ালি মারু কোনোদিন অসুস্থ ছিলই না, ও যদি অসুস্থ, যতবার অসুস্থতার কথা বলেছে, ওর পিসিওডির কথা বলেছে, ডাক্তার দেখানোর কথা বলেছে, কোনোদিনও দেখেছো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এত রেস্ট্রিকশন দিয়েছে, ডাক্তার এই টেস্ট করতে দিয়েছে, জীবনে শুনেছো নেক্সট টাইম আর ওই ডাক্তারের কাছে ভিজিট করেছে, কোনো টেস্ট করেছে, শুনেছো? তার মানে এগুলো সব সিম্পাথেটিক খেলা, বোঝো। এই সমস্ত মানে চিপ মেন্টালিটির ব্লগার যারা হয় তাদের ভাবনা চিন্তাগুলো বোঝো, যে মানুষকে বোকা বাড়িয়ে তার পকেটের পয়সা কি করে নিজেদের অ্যাকাউন্টে ভরতে হয়। আর এই সব নিয়েই যখন আমরা কথা বলি, আমরা পাড়ার মাসিমা, কাকিমা, পিসিমা, ঠাকুমা কুটকাচালি করি, আমরা তো এরকম নোংরামি করি না, অন্যের ইমোশনকে নিয়ে খেলি না। তারা যেটা মার্কেটে বিক্রি করে সেটাই কোথায় ভুল তারা করে সেটা নিয়েই আমরা কথা বলি, এর বাইরে তো নয়। এবার তোমাদেরকে বলি, এর আগের দিন যে ভিডিওটা আমি বলেছিলাম যে আমি 99% অ্যাসিওর হয়ে বলছি মারু প্রেগনেন্ট নয়, 1% ছেড়ে দিয়েছি, সেটা কি করে বুঝেছিলাম? তার কারণ হলো, কোনো মেয়ে যখন প্রেগনেন্সির আর্লি স্টেজে থাকবে, তখন যদি তার এরকম অ্যাক্টিভিটিস হয় যে সে কাজ করতে পারছে না, তার মানে তার মাথা ঘুরাচ্ছে, তার বমেডের প্রবলেম হচ্ছে। এবার যার মাথা ঘুরাবে, বমেডের প্রবলেম হবে, সে কাজ করতে পারছে না, মানে শরীরটা ছেড়ে দিচ্ছে, এটা হয় প্রচুর মেয়েদের ক্ষেত্রে হয়, আমি নিজেও ফেস করেছি। তখন দেখবে তার খাওয়াটা সে ওইভাবে খেতে পারবে না, এটা প্রেগনেন্সি, অন্য কিছু নয়, সে খেতে পারবে না, তখন তার খাবারে অনীহা আসবে, খাবারে অনেক কিছুতে তার গন্ধ আসবে। যখনই সে ওই খাবারের স্মেলটা নিতে পারছে, খেতে পাচ্ছে, কিন্তু সে বলছে আমি অসুস্থ, আমি কাজ করতে পারছি না, যে খাবে তার শরীর ফিট থাকবে, সুস্থ থাকবে, যতই সে কনসিভ করুক না কেন। হ্যাঁ, কনসিভ করলে হরমোনাল চেঞ্জ হয়, তার অনেক রকম অ্যাক্টিভিটি আছে, কিন্তু যে খেতে পারবে ঠিকঠাক করে, তার ওই অতটা কষ্ট হবে না। মাঝে সাঝে তার মাথা ঘুরাবে, হয়তো 24 ঘন্টার মধ্যে একবার কি দুবার তার একটু বমির সমস্যা আসবে, সারাদিন কিন্তু আসবে না। যে সারাদিন বমি করবে সেই একমাত্র বিছানায় শুয়ে পড়ে থাকবে, তার পক্ষে সম্ভব হবে না, তার মাথাটা ঘুরতে থাকবে, সে রান্না করতে পারবে না, তার একটা গন্ধটা সে নিতে পারবে না, এগুলো আমরা ফেস করে এসেছি। কিন্তু যে খেতে পারবে সে ফিজিক্যালি ফিট থাকবে, তার শরীর এতটা ছেড়ে দেবে না। তাহলে যে খেতে পাচ্ছে অথচ ও কাজ করতে পারছিল না, তখনই বোঝা যাচ্ছিল ও ওইভাবে ফল খেতে পারছিল। আমরাও মা হয়েছি, ফল আমাদেরকেও ডাক্তার খেতে বলেছে, প্রত্যেকটা পেশেন্টকেই বলে, মানে প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই বলে, কিন্তু তাই বলে খেতে বলেছে মানে ফল অনেকে হয়তো ওই টাইমটা ভালোও খায় মানে এই নয় যে ওই পরিমাণে রাত্রি 10টার সময় কলা আমি খুব ভালো খাই খেয়ে ফেললাম। প্রেগনেন্সি অবস্থায়
তার এত পরিমাণে অ্যাসিডিটির সমস্যা হবে, সে ডে 1 থেকেই একদম যেদিন ডেলিভারি হবে সেদিন পর্যন্ত সে ওইভাবে রাত্রি 10টার সময় ফল কোনোভাবে খাওয়ার সাহস করতে পারবে না, যতই তার বমি না হোক, যতই তার ভালো লাগুক, কারণ সেই অ্যাসিডিটি, সেই গ্যাসের সমস্যাটা সে নিতে পারবে না। সেই মানে মানুষের শরীর হচ্ছে সব থেকে বড় জিনিস। আমার শরীরটা সুস্থ থাকলে আমি সব করতে পারবো। এই অ্যাক্টিভিটিস গুলো দেখেই বোঝা গেছে মারু কোনোভাবেই কনসিভ করেনি। তারপরে যদি ডক্টর ওকে প্রপারলি রেস্টে থাকতে বলতো যে 2 মাস 3 মাস বা 5 মাস রেস্টে থাকতে হবে, তাহলে পরে ও 2-4 দিন ওই শুয়ে থেকে বর রান্না করে দিচ্ছে, খুব অসুস্থ আমি, এটা দেখিয়ে পরের দিনে বলতো না আমার এখন শরীরটা ভালো লাগছে আমি রান্না করতে যাচ্ছি। ডক্টররা নিশ্চয়ই 2-3 দিনের রেস্ট্রিকশন দেবে না, হয়তো 2 মাস বা 1 মাস বা এই আর্লি স্টেজটা 3 মাস একটু সাবধানে থাকতে হবে বা রেস্ট্রিকশনে থাকতে হবে, এরকমটাই তো করে। তো সেটার কোনোটাই দেখিনি, সমস্তটা সম্পূর্ণভাবে ও ক্লিক বেট খেলেছে। আর আজকে তার প্রমাণ তোমরা পেয়েছে, তো বাড়ি করছে, খুব ভালো কথা, বাড়ি করুক, বাড়ি করুক, ওদের উন্নতি হোক, ওরা আরো সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু মানুষকে কেন বোকা বানাচ্ছে? বাড়ি করছি মানে আমি কাজ করতে পারছি না, বাড়ি করছি মানে আমাকে ওষুধ খেতে হচ্ছে, বাড়ি করবো মানে আমি মানে ফল খাচ্ছি, আমি খাবার খেতে পারছি না, মানে মানে এটার মানে কি ভাই? যাচ্ছে তাই, যা খুশি তাই মানুষকে বোকা বানিয়ে ছেড়ে দিলেই হয়ে যায়। আমি অবাক হয়ে যাই এদের ভাবনা চিন্তা দেখে। এরা এতটাই নিজেদেরকে অনেক ওপরের মনে করে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ওয়াইটি প্ল্যাটফর্মে ভিডিও করে বলে এরা মনে করে আমরা এই এখানকার সমস্ত ভিউয়ার্সদেরকে পকেটে পুরে রাখি, সবাইকে আমরা কিনে নিয়েছি। এরা ভুলে যায় এই ভিউয়ার্সরাই যদি এদেরকে বয়কট করে পেটে গামছা বেঁধে রাখতে হবে। যদি এতই এদের ক্ষমতা থাকতো তাহলে পরে আজকে টাইটেলে খেলতে হতো না জমি কিনেছি আর তারপরে বলতে হতো না জমিটা আমার বাবা কিনেছে, এটা বলতে হতো না। যদি নিজের মানে ক্ষমতাটাই থাকতো সবকিছুকে কন্টেন্ট করতে হতো না। হতো কি কন্টেন্ট করতে হতো না? এই জায়গাটাতে বাড়ি করব, বাড়ি করব, বাড়ি কিন্তু এখনো ভিত পুজো সবকিছু ঠিকঠাক হয়ে যায়নি যে আমি অমুক ডেটে ভিত পুজো দেবো, এটাতে আমি বাড়ি করব। তোমরা এবার জানাও তোমরা যে এই জায়গাটাতে বাড়ি করলে কেমন হবে জানাও। এবার ভিত পুজোটা যদি খুব তাড়াতাড়ি আসে খুবই ভালো, ওরা যদি ডিসাইড করে ফেলে যে আমরা 1 মাসের মধ্যে শুরু করব বা 2 মাসের মধ্যে শুরু করব, খুবই ভালো। যদি এবার এটা এমন হয় 1 বছর ডিলে হলো, তাহলে আবারও ক্লিক বেট খেললো, কারণ একে আমি 1%ও বিশ্বাস করি না। এরা প্রত্যেকটা বললাম না ছাপড়ি, ছাপড়ি টাইপ ব্লগার, প্রত্যেকটা, একটাকেও বিশ্বাস করেন। তারপরেও বলবো বাড়ি করছিস, খুব আনন্দ হয়েছে, বাড়ি কর, খুব তাড়াতাড়ি শুরু কর। তোদের সত্যি কথাই প্রত্যেকটা মানুষের দরকার, এবং ফিউচারের কথা ভেবে, পরবর্তী জেনারেশনের কথা ভেবে ভাড়াবাড়িটাই মানে ভাড়াবাড়িতে আমি সবটা করলাম, ভাড়াবাড়িতে আমি সবকিছু শুরু করলাম, এটাই জীবন হতে পারে না। সব থেকে বড় কথা ওই যে তোর দীপ ভাই, তোর ঠাকুরনগরের দীপ ভাই তোকে তো জ্ঞান দিয়েছিল, মাথার উপরে ছাদ নেই, পায়ের নিচে জমি নেই, তুই কনসেপ্ট করে ফেললি। তো সেই দীপ ভাইয়ের মুখে জুতোটা ভালোই মারলি, খুব ভালোই মারলি। দীপ ভাই এখন আবার এটা নিয়ে আবার ভিডিও করবে যে কি রে মারু তুই আমার কথা শুনেছিস, ঠিক করেছিস, একটা বাচ্চাকে এইভাবে তো পৃথিবীতে আনা যায় না। মানে দীপ ভাই তুই বাচ্চাটাকে পৃথিবীতে আনলে তো দীপ ভাই তো তার দায়িত্ব নিতে হতো, তাকে খাওয়াতে পড়াতে হতো, সেই জন্য দীপ ভাইয়ের খুব চিন্তা ছিল। যাই হোক, ভালো করেছিস। তুই যদি কনসিভও করতিস এই বাড়ি করার মুহূর্তে সেটাও খুব ভালো ছিল, মানে যেটাই হতো সেটাই ভালো হতো। প্রত্যেকটা খবরই খুব আনন্দের খবর, কারণ ওপর থেকে যিনি দেয় কাউকে এই পৃথিবীতে, তিনি তার সবটা মেপে ঝেপেই দেয়। তো এটা নিয়ে আমরা হয়তো চিন্তা করি, আমরা বাবা মা তাই চিন্তা করি যে কি করে কি করব, কিন্তু না, যিনি দেয় তিনি তার সবটা মেপে ঝেপেই দেয়, এটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গায় বললাম হ্যাঁ পরবর্তী জেনারেশনের কথা বললি, এবং এটাও বললি যে ভবিষ্যতে যদি ছেলেমেয়ের পড়াশোনার জন্য যদি ভাড়া যেতে হয় দেখবো, তুই তো থাকবেই এখানে, মানে সোশ্যাল মিডিয়া থেকে তো তোরা বেরোতে পারবি না, কারণ তোদের অকাত এই অবধি। তো সেই জায়গায় দেখবো সন্তানকে পড়াশোনা শেখানোর জন্য ভাড়া বাড়ি যাস নাকি ছাপড়িগিরি করে বেড়াস, দেখবো। কারণ একটারও তো দেখলাম না নিজেদের ছেলেমেয়ের জন্য নিজেদেরকে কোথাও গিয়ে একটু স্যাক্রিফাইস করতে। যারা কিনা যেখান থেকে ইনকাম আসে সেই ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলতে পারে, তারা শুধু ক্লিক বেট ছাড়া আর কিছুই করতে পারে। তাদের জওয়ান, তাদের যে মানে মুখের কথা, তার কোনো দাম নেই, আমার কাছে তো অন্তত নেই। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। শেষ করার আগে আবারও বলবো কনগ্রাচুলেশনস, বাড়ি করছিস, খুব খুশি হয়েছে, বাড়ি কর, আরো সামনের দিকে এগিয়ে যা, কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলিস না। কারণ কালকেও যখন তুই বাইকে করে তোর শ্বশুর বাড়িতে যাচ্ছিলি, সরস্বতী পুজোর ব্লগ ছেড়েছিস, সেখানে বহু মানুষ তোকে কমেন্ট করেছে এই অবস্থায় বাইকে উঠো না, শাড়িটা এইভাবে পরো না, মারো সাবধানে থেকো, সামনের বছর সরস্বতী পুজোয় তোমার কোলে একজন থাকবে, এই বছর তুমি একা, সামনের বছর মারুর কোলে একজন থাকবে। দেখ তো মানুষ কতটা ভালোবেসে, কতটা ইমোশন নিয়ে ভেবেছিল তোরা যেই
অ্যাক্টিভিটিসটা করেছিলি তার ওপরে যে মারু হয়তো এরকম কোনো খবর দেবে, কারণ আমি এই যে ভিডিও করছি আমার এই ভিডিও দেখে নিশ্চয়ই কেউ আমাকে কনগ্রাচুলেট করবে না। আমি যদি এখন ভিডিওর মধ্যে বলি আমি না খেতে পাচ্ছি না, আমার না বমি লাগছে, আমি না রান্না করতে পারছি না, আমার সে স্মেলটা নিতে পারছি না, আমার না মাথা ঘুরাচ্ছে, আমাকে না ডাক্তার এইভাবে রেস্ট্রিকশনে থাকতে বলেছে, তখন মানুষ ভাববে এই সিমটমগুলো সব প্রেগনেন্সির সিমটম, আর্লি স্টেজে রয়েছে যার কারণে এগুলো হচ্ছে, তখনই মানুষ আমাকে বলবে, তাছাড়া মানুষ কিন্তু বলবে না। আর আমার যদি মাথা ঘোরায় সেটা যদি আমি এখানে এসে বলি, আমার যদি বমি হয় সেটা যদি আমি এখানে এসে বলি, তাতে যদি কোনো মানুষ ভাবে যে সত্যি আমি কনসেপ্ট করেছি, সেটা যদি না হয়ে থাকে, আমি যখন কনফার্মলি জানবো যে না এটা এরকম কোনো কিছু আমার জীবনে ঘটেনি, তখন সেই ভুলটা তাদের ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কারণ আমার অধিকার নেই কারো ইমোশন নিয়ে খেলার, কোনো অধিকার নেই আমার, কেন কারোরই কোনো অধিকার নেই। এটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এখানে রাখছি, টাটা।